আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তম। ইষ্ট প্রাণেশু দাদা ও মায়েরা, প্রত্যেককেই মাস্টার উইদিন বেঙ্গলির ফেসবুক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের ইষ্টময় সুন্দর জীবনের কামনা জানাই এবং আজকের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক লাইভ চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের মাস্টার উইদিন ইউটিউব চ্যানেলেও এটি সম্প্রচারিত হবে। তাই আর দেরি না করেই প্রত্যেককেই শেয়ার করে দিন, যুক্ত করে নিন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন প্রত্যেক শনিবার ভারতীয় সময় 7টা এবং বাংলাদেশ সময় 7:30 শুরু হয়। আমাদের আজকের বিষয়টি হলো যুব সমাজের ইষ্টপ্রাণতার তাৎপর্য, এবং এই বিষয় নিয়ে যিনি বলবেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর তাকে প্রথমেই আমাদের মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক চক্রবর্তী স্বাগত জানাচ্ছি এবং আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু নেবেন দাদা, শ্রদ্ধেয় অশোক চক্রবর্তী দাদা। বর্তমানে তিনি ইউএসএ থেকে যুক্ত হয়েছেন, আমেরিকার ফ্লোরিডা থেকে। তিনি রিসার্চ নিয়ে যুক্ত এবং খুব সুন্দর ইষ্টপ্রাণ কর্মী, এবং তিনি এছাড়াও সোশ্যাল মিডিয়াতে একটি পপুলার মানুষ, যিনি ইষ্টপ্রাণতার মাধ্যম দিয়ে প্রত্যেকটি মানুষকে মুক্ত করেন, এবং তার মধ্যে আমিও একজন। তো সেই দাদা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ফ্লোরিডা থেকে, এবং তিনি যে বিষয়টি বলবেন সে বিষয়টি হলো যুব সমাজের ইষ্টপ্রাণতার তাৎপর্য। প্রথমে শ্রদ্ধেয় দাদার কাছে জেনে নিতে চাই আপনার শরীর কেমন আছে এবং ওখানকার আবহাওয়া এখন কেমন। আমাদের এখানে ঠান্ডাটা চলে গিয়েছে, ওখানের আবহাওয়া এখন কিরকম? জয় গুরু। সর্বপ্রথম আমি প্রণতি জ্ঞাপন করছি আমার জীবন আরাধ্য দেবতা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাস্টার উইদিন বেঙ্গলি যে টিম আছে, কর্তৃপক্ষ আছে, আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য বিশেষত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পূজনীয় রাহুল দাদাকে। তিনি বলেছেন আমাকে এবং আমি সাথে সাথেই রাজি হয়ে গিয়েছি, এবং বিশেষত আমার এখানে ভাইরা আছেন, সবিক ভাই, কৌশিক ভাই। তো সবকিছু মিলে আজকে আমার খুবই ভালো লাগছে এই মাস্টার উইদিন বেঙ্গলির এই যে একটি এপিসোড সেখানে উপস্থিত থাকতে পেরে। এবং কৌশিক ভাই যেটি বলছিলেন যে এখানকার আবহাওয়া বর্তমানে, আসলে আমি যে জায়গাটিতে আছি
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে, সেখানের আবহাওয়াটা অনেকটাই টিপিক্যালি আমাদের যে বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গে এই এই আবহাওয়ার সাথে খুবই সাদৃশ্য রয়েছে আর কি। তো হয়তো এখানে বর্তমানে হচ্ছে সকাল 8:30 বাজে, আপনারা হয়তো খেয়াল করতে পারছেন বাইরে রৌদ্র গরোজ্জ্বল আবহাওয়া, একটু শীতের আমেজ এখানেও আছে, সকাল সকাল একটু কুয়াশা থাকে। তো সবকিছু মিলিয়েই ফ্লোরিডার যে আবহাওয়াটি সেটি বেশ উপভোগ্য, এবং সেই সাথে হচ্ছে যে আরো বেশি উপভোগ্য লাগছে আমার কাছে আজকে এই যে ইস্টের যে এই মঙ্গল যজ্ঞটি তার সাথে সম্পৃক্ত থাকতে পেরে। সত্যিও দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই দেরি না করে প্রত্যেককে আবারও অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রত্যেক প্রিয়জনের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন, প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। আজকের যে বিষয়, সেই বিষয়টি হলো যুব সমাজে ইষ্টপ্রাণতার তাৎপর্য। আমরা একেবারে 5 মিনিট অতিক্রান্ত হয়েছে। দাদাকে আমি মাস্টার উদ্দিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আজকের বিষয়টি সম্পর্কে বলার জন্য। ধন্যবাদ কৌশিক ভাই। তো যে বিষয়টি নির্ধারিত হয়েছে আজকে অনুধান পর্বের যে আলোচ্য বিষয়টি, যুব সমাজে ইষ্টপ্রাণতার তাৎপর্য, আমি আসলে খুব সুবক্তা নই, চেষ্টা করব কিছু অন্তরের যে অনুভূতি সেটির সাথে আমার ক্ষুদ্র যে জানাটুকু আছে, আমার যে জীবনের আদর্শ তাকে নিয়ে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে কিছু বলার জন্য। শুরুতেই যেটি উল্লেখ করতে চাই যে এখানে মাস্টার উইদিনের যারা কাজ করছেন, আমি যতটুকু চিনি এই যে টিমটি বা এইটি হচ্ছে একটি বেস্ট এক্সাম্পল অফ ইয়াং সোসাইটি, যে যেখানে যারা আসলে ইষ্টকে মাথায় নিয়ে এই প্রবৃত্তিমুখী জীবনের মধ্যে থেকেও কিভাবে এই প্রবৃত্তিগুলোকে নিজের আয়ত্তে এনে তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো আমি আসলে শুরুতে ইষ্টপ্রাণতা নিয়ে কিছু কথা বলতে চাই, তারপরে যুব সমাজের দিকে আমি আলোকপাত করব, এবং আমি চেষ্টা করব যে আমার এখানকার যে ইউনাইটেড স্টেটসে যে বিগত কয়েক বছরের অভিজ্ঞতা হয়েছে তার আলোকেও কিছু উপস্থাপন করার জন্য। তো ইষ্টপ্রাণতা বিষয় নিয়ে বলতে গেলে আসলে যেটা হচ্ছে যে আমাদের যে আনরেপেলিং অ্যাডহিয়ারেন্স টু দি আইডিয়াল, যে ইষ্টের প্রতি আমাদের যে অচ্যুত অনুরাগ, সেইটি মূলত নির্দেশ করে, সেই দিকে ইঙ্গিত করে। তো শ্রী শ্রী ঠাকুর ইষ্টপ্রাণতা নিয়ে তিনি আসলে খুব সুন্দর করে 3টি স্টেজ বা 3টি স্টেপের কথা বলেছেন ইষ্টপ্রাণতার। সেখানে প্রথম স্টেজ হচ্ছে পেশেন্ট পারভেডিং স্টেজ। তো আমরা মূলত এই স্টেজগুলো দিয়ে আমাদের মধ্যে কতটুকু ইষ্টপ্রাণতা আছে সেটাকে মেজার করতে পারি। তো প্রথম যে স্টেজটি শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে পেশেন্ট পারভেডিং, অর্থাৎ আমাদের যে প্রবৃত্তিগুলি আছে সেই প্রবৃত্তিগুলোকে পারভেড করে তিনি যাই বলেছেন তাই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন যে আমি যাই বলেছি তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে। তাহলে যে শ্রী শ্রী ঠাকুরের যে নির্দেশিত যে বাণীগুলো, সেখানে কিন্তু তার যে আদর্শ, সেখানে কিন্তু কোনো বিকৃতি আনা যাবে না। তিনি যাই বলে দিয়েছেন তাই করতে হবে, সেখানে কোনো আপত্তি খাটবে না, সেখানে কোনো ওজর অজুহাত এগুলো খাটবে না। সেই স্টেজটা হচ্ছে পেশেন্ট পারভেডিং, যে তিনি আমার জীবনের সবকিছু, তিনি আমার জীবনের ধ্রুবতারা, তিনি যেখানে যেখানে যেটা করতে বলেছেন, জীবনকে যেভাবে যেভাবে পরিচালিত করতে বলেছেন, ঠিক আমাদেরকে সেইভাবেই পরিচালিত করতে হবে। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ইষ্টপ্রাণতা। এবং তার যে সেকেন্ড স্টেজটা, সেটা হচ্ছে পেশেন্ট কম্প্রোমাইজিং। এটা হচ্ছে কি, যখন আমরা যখন আমাদের জীবন পথে চলি, তখন আমাদের যে আদর্শ, আমাদের যে ইষ্ট, সেই ইষ্টের যে নির্দেশিত পথ, তার সাথে আমাদের যে দৈনন্দিন জীবন ধারার যে প্রণালী, তার মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসে। সেই কনফ্লিক্টটা যখন ক্রিয়েট হয়, তখন হচ্ছে আমরা চুজ করি যে আমার ইষ্ট কি বলেছেন এবং আমার পেশেন্ট কি বলছে, এবং দুটোর মধ্যে চুজ করে তখন কিন্তু আমরা কিছুটা পেশেন্ট গাইডেড হয়ে যাই, আমরা প্রবৃত্তিমুখী হয়ে যাই। তখন আমরা আমাদের প্রবৃত্তি যেটা বলছে সেটাকে চুজ করি, আর ইষ্টের যে নির্দেশিত পথ, সেটা সহজে যেটুকু করা যায়, যেটুকু পালন করা যায়, সেটাকে আমরা চুজ করে নিই। অর্থাৎ আমরা কি করছি, ইষ্টকে কম্প্রোমাইজ করছি। সেই স্টেজটা হচ্ছে পেশেন্ট কম্প্রোমাইজিং। আর ইষ্টপ্রাণতার সর্বশেষ যে স্তরটি আছে, যেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছে একেবারে অধম, সেটি হচ্ছে প্যাশনেট।
অর্থাৎ আমি এদিক ওদিক কোনো কিছুই দেখবো না, আমার প্যাশন যেটা বলছে, আমার প্রবৃত্তি যেটা বলছে, আমি সেটাকে নিয়েই আগাবো। এবং বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখতে পাই, সমাজের যে বর্তমান রূপটি আছে, সেখানে কিন্তু আমরা অনেকেই প্যাশনেট হয়ে চলছি, আমরা বুঝতে পারছি না আমরা কি করছি, আমরা কিন্তু গাইডেড বাই আওয়ার কমপ্লেক্সেস। হ্যাঁ, আমরা আমাদের প্রবৃত্তি অনুযায়ী চলছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে খেয়াল বিবেকের অনুসরণ কর। আমরা কিন্তু তখন আমাদের বিবেক কি বলছে, আমাদের যে আদর্শ আছে, আমাদের যে ইষ্ট আছে, সেই নির্দেশিত পথটি কি, তখন কিন্তু সেটি আমরা চিন্তা করছি না, আমরা আমাদের প্যাশন কমপ্লেক্স অনুযায়ী চলি। তাহলে এই তিনটি হচ্ছে আমাদের যে স্তর, ইষ্টপ্রাণতার স্তর, এগুলো দিয়ে কিন্তু আমাদের নিজেদের ইষ্টপ্রাণতাকে আমরা মেজার করতে পারি। এবং শ্রী শ্রী ঠাকুর সব থেকে যে অবাক করা বিষয়টি, সেটি হচ্ছে এই যুগে এসে শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি জিনিসকে এত সুন্দর, এত প্রাঞ্জল করে দিয়েছেন। আমাদের পরম সৌভাগ্য যে তিনি বাংলা ভাষায় তার সমস্ত অধিকাংশ বাণী কিন্তু তার বাংলা ভাষাতেই দেওয়া, আমরা খুব সুন্দর করে বুঝতে পারি, সেখানে কোনো বিকৃতির, সেখানে কোনো খাটতির জায়গাটা আর থাকে না, যদি আমরা তার সেই বিষয়গুলো অধ্যয়ন করি এবং সেই সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জীবনে, সেটির পরিপালন করি। শফিক ভাই, কিছু বলার আছে নাকি আমি কন্টিনিউ করব, বা কোনো প্রশ্ন বা কোনো কিছু? এই ইষ্টপ্রাণতার সাথে যদি পরবর্তী সেশনে আমরা এই সেশনটি সাধারণত আপনার কাছ থেকে শুনতে চাই। পরবর্তী সময়ে দর্শক সাধারণের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের এই শোটি দেখছেন, তারা আমাদের এই বিষয় সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের যে মতামত, সেগুলি আমাদের কমেন্ট সেকশনে জানান। পরবর্তী 30 মিনিটের পর আমরা তাদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। দাদা, যদি এই ইষ্টপ্রাণতার সাথে যুব সমাজের যে সম্পর্ক কি, এবং সেই বিষয়ে যদি মানুষজনের যে প্রয়োজনীয়তাটা কিরকম, যুব সমাজ তো সাধারণত ভাবেই যে এরকম ভাবে নিজেকে রেস্ট্রিক্টেড নিয়ে চলার উদ্দেশ্যটা কি, এখানে দরকার তো প্রয়োজন নেই, এইরকম একটা চিন্তা ভাবনা অনেকেরই থাকে। সেই বিষয়টার উপরে যদি আলোকপাত করেন তাহলে খুব খুশি হতাম, এবং জানতাম নিজে জানার এই বিষয়টাতে একটু বলার, যদি যা বলেন। ধন্যবাদ কৌশিক ভাই। তো এই যে জীবনে যে আমরা যুব সমাজ বলি, বা যে কোনো মানে অ্যাজ এ হিউম্যান বিং, আমাদের হচ্ছে যে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়াটাই তো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তো এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন এটাই যে রিলিজিয়ন ইজ দি সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। জীবন হচ্ছে যে ধর্ম হচ্ছে জীবন এবং বৃদ্ধির বিজ্ঞান। তাহলে এই যে আমরা যুব সমাজ বলছি যে তাদের জন্য কেন ধর্ম দরকার, তাদের জন্য কেন আদর্শ দরকার, এর কারণ হচ্ছে, ধরুন আমরা একটা ঘুড়ি ওড়াচ্ছি আকাশে, হ্যাঁ, সেই ঘুড়ির সুতোটি যতক্ষণ পর্যন্ত নাটাইয়ের সাথে সংযুক্ত থাকছে, ততক্ষণ পর্যন্ত সেই ঘুড়িটি আকাশে উড়তে উড়তে বহুদূর পর্যন্ত সে যেতে পারে। কিন্তু যখনই সেই ঘুড়িটির সুতোটির নাটাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন কিন্তু সে আর উঠতে পারছে না, তখন কিন্তু সে আপনি সেই নির্দিষ্ট সে গন্তব্যহীন হয়ে সে কোথায় যে চলে যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই, একটা সময়ে সে ভূপাতিত হয়ে পড়ে। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আমাদের যে যুব সমাজ, আমরা যারা এই যে বয়সকালটি, যুব সমাজ ইয়াং যে লাইফ স্টেজ, সেখানে কিন্তু কমপ্লেক্স গুলি তখন কিন্তু আরো বেশি উদ্বেল হয়ে ওঠে। আমাদের চারিপাশে এত বৃত্তিরঙ্গিল প্রহেলিকা থাকে, এত আয়োজন থাকে, যেগুলো আমাদেরকে প্রতিনিয়তই হচ্ছে আমাদেরকে বিচ্যুত করে আমাদের ট্র্যাক থেকে। আমাদের যে জীবনে যে লাইনটি আছে, সে লাইনটি দেখে আমাদের ট্র্যাক লেস করে দেয়। সেজন্য আমাদের আদর্শ দরকার। শ্রী শ্রী ঠাকুর এই কথার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য তিনটি জিনিসের সুসামঞ্জস্য দরকার। একটি হচ্ছে আইডিয়াল, নেক্সট হচ্ছে সেলফ বা অহং, আর আরেকটি হচ্ছে এনভায়রনমেন্ট। এই তিনটার যদি সুসম্মতি না থাকে, তখন কিন্তু আমরা হচ্ছে ট্র্যাকলেস হয়ে যাই। আমার নিজের জীবনে এবং আমার পারিপার্শ্বিকে অনেক দেখেছি, আমার যেখানে হচ্ছে তাদের শুধুমাত্র ওই আদর্শ বা ইষ্টের অভাবেই কিন্তু তাদের জীবনটা ট্র্যাকলেস হয়ে গেছে। আমি যদি এখানে উদাহরণ দিই, যে আমি আমেরিকার দৃষ্টিকোণ থেকে যদি বলি যে এখানকার যে ইয়াং জেনারেশন যেটি আছে, এখানে মূলত আমি যদি বলি যে আমেরিকার 4টি জায়গা খুবই বিখ্যাত। একটি হচ্ছে ওয়াল স্ট্রিট, আরেকটি হচ্ছে বোস্টন, আর এইদিকে হচ্ছে
আপনার নেভাদার লাস ভেগাস, আর হচ্ছে সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া। এই তিনটি জায়গার কিন্তু চারটি জায়গায় চারটি বিশেষত্ব আছে। ওয়াল স্ট্রিটে যারা আছে তারা হচ্ছে ব্যবসা করছে, দে 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 অলওয়েজ থিঙ্কিং অফ মানি। তাদের তাদের জীবনে মানিটাই হচ্ছে প্রমিনেন্ট। সেখানে আপনি যখন ওয়াল স্ট্রিটে যাবেন, সেখানে হচ্ছে সমস্ত বড় বড় বিজনেস, ওয়ারেন বাফেট থেকে শুরু করে সবাই কিন্তু সেখানে দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দেয়ার মানি, যে তারা কিভাবে আজকে যেটা আছে সেখানেও কিন্তু বৃদ্ধি আছে, কিন্তু তারা আজকে তাদের যে ক্যাপিটালটা আছে সেটাকে কত বাড়িয়ে নিতে পারবে নেক্সট ডেতে, সবসময় চিন্তা হচ্ছে সেটাই। আবার আপনি যখন বোস্টনে যাবেন, সেখানে হচ্ছে জগৎ বিখ্যাত পৃথিবীর যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি আছে, হার্ভার্ড, এমআইটি থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে হচ্ছে হাব, এবং এটাকে এডুকেশন হাব বলা হয় ইউএস এর। তো সেখানে আপনি যখন যাবেন, সেখানে দেখবেন যে ওদের যে কনসেন্ট্রেশন, ওদের যে ধ্যান জ্ঞান সবকিছু হচ্ছে তারা নলেজকে কতটুকু এনরিচ করবে, সেখানেও কিন্তু বৃদ্ধি আছে। ওরা দে আর অলওয়েজ কনসার্নড অ্যাবাউট দেয়ার এনহান্সিং দেয়ার নলেজ। তারা হচ্ছে সবসময় আপনি দেখবেন যে ওদের দে হ্যাভ ট্রিমেন্ডাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন। যে ওরা যখন পড়াশোনা করে সেখানে কিন্তু ওরা মানে ঘন্টার পর ঘন্টা ওদের কনসেন্ট্রেশনটা কিন্তু ওখানেই। কারণ হচ্ছে কি, তাদের যে ভালো লাগার বিষয়টি সেটি কিন্তু ওইখানেই। তারা কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি, যে তাদের কালকে মিলিয়নিয়ার হতে হবে, পরশুদিন বিলিয়নিয়ার হতে হবে, এই চিন্তা কিন্তু তাদের নেই। তাদের চিন্তা হচ্ছে তারা কতটা রিসার্চ করে কত কোয়ালিটি পাবলিকেশন করতে পারবে, কতটা বই লিখতে পারবে, সোসাইটিতে কত নলেজ দিতে পারবে, সেটাই। আর যে নেক্সট যে প্লেসটি সিলিকন ভ্যালিতে, দে আর ভেরি ক্লেভার পিপল। সেখানে তারা বসে আছে, কি তারা কিন্তু আমাদের মাইন্ডটা নিয়ে খেলছে। ফর এক্সাম্পল, আমাদের সবার যে আমাদের ইয়াং যারা আছি, আমাদের হচ্ছে যে হাতের মুঠোফোনটি আছে, আমরা সেখানে কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের অধিকাংশই আমাদের জীবনের একটি উল্লেখযোগ্য সময় আমরা সোশ্যাল মিডিয়া বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আমরা ব্যয় করি। এগুলো কিন্তু সবগুলো নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু এই একটা জায়গা থেকে, সিলিকন ভ্যালি। সেখানে তারা কি করছে, তারা কিন্তু অ্যালগরিদম ইউজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমাদের মাইন্ডটাকে রিড করছে। কিভাবে? ফর এক্সাম্পল দিই, এই যে মাস্টার উইদিনে আপনারা যে এপিসোড গুলো হয়, আপনারা যদি রেগুলার এই এপিসোড গুলো দেখতে থাকেন, তাহলে কিন্তু নেক্সট টাইম আপনাকে কিন্তু এটা সার্চ করতে হবে না। তারা কিন্তু অলরেডি সিলিকন ভ্যালিতে যারা বসে আছে, দোজ পিপল, তারা নো দ্যাট যে আপনার ইন্টারেস্টটা কোথায়, আপনার প্যাশন যেটা সেটা কোথায় লিঙ্কড আছে। তখন কিন্তু ওরা কিন্তু এই এপিসোড গুলো আপনাকে বারবার দেবে, ঠিক আছে? ওরা কিন্তু জানে না হোয়াট ইজ গুড অর হোয়াট ইজ ব্যাড, বাট আপনার প্যাশন অনুযায়ী আপনাকে কিন্তু কন্টেন্ট গুলো দিচ্ছে। তাহলে আপনার প্যাশনটা যদি ইষ্টে সংযুক্ত থাকে, তাহলে ডেফিনেটলি আপনি ভালো কন্টেন্ট গুলো পাচ্ছেন। আর আপনার যদি অন্যদিকে কনসেন্ট্রেশন থাকে, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দে ডোন্ট নো হোয়াট ইজ গুড অর ব্যাড, তাহলে তারা কিন্তু আপনাকে সেই জিনিসগুলো দিচ্ছে। তাহলে এটা আমাদেরই যে চুজ করার বিষয়, যে আমরা কোন কন্টেন্টটা নেব। আর নেক্সট যে প্লেসটি লাস ভেগাস, সেখানে হচ্ছে যে সমস্ত হতাশাগ্রস্ত লোক যেগুলো আছে, এই যে তিনটা প্লেস বললাম, তাদের সমষ্টি হচ্ছে ওই লাস ভেগাসে গিয়ে। যারা দোজ হু আর আর্নিং মানি ইন দ্য ওয়াল স্ট্রিট, তারা বলছে তারা কিন্তু মানি আর্ন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে এন্ড অফ দ্য ডে। কারণ তাদের জীবনে আর কি আছে, হোয়াট ইজ দ্য নেক্সট? তাদের জীবনে তো কোনো আইডিয়াল নেই, তাদের জীবনে কোনো ইষ্ট নেই, তাদের যে গণ্ডিটি সেটি অনেকটাই সীমিত। যে বোস্টনে যারা পড়াশোনা করছে, তারা কিন্তু দে আর অলসো টায়ার্ড উইথ পাবলিশিং এ লট অফ কোয়ালিটি জার্নালস। তারা বলছে না, আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জীবনে একটু শান্তি চাই, আমাদের একটু এনজয়মেন্ট চাই। এই যে এনজয়মেন্টের জন্য, আনন্দের জন্য তারা যাচ্ছে, সবাই সিলিকন ভ্যালি বলেন, ওয়াল স্ট্রিট বলেন, বোস্টন বলেন, তারা যাচ্ছে আবার লাস ভেগাসে। তাহলে এই যে আনন্দটি, শ্রী শ্রী ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময়। তাহলে এই যে সত্তার একটি বৈশিষ্ট্য হচ্ছে আনন্দ। সে আনন্দ খুঁজতে গিয়ে এই লোকগুলোই, যাদের কিন্তু এনার্মাস পাওয়ার, যাদের মানে ইনক্রেডিবল পাওয়ার আছে, যে মানি আর্ন করার, নলেজ ক্রিয়েট করার, তারপরে আপনার হচ্ছে যে টেকনোলজি ক্রিয়েট করার, তারা কিন্তু দে আর গোয়িং টু লাস ভেগাস। কারণ হচ্ছে তাদের ওই আনন্দটি খুঁজে নেওয়ার জন্য, এবং সেখানে এই আনন্দটি ভোগ করা, আমি এটাকে ভোগেই বলবো। কারণ শ্রী ঠাকুর বলেছেন যে আমরা কোনো কিছুকে যখন উপভোগ করি, তখন কিন্তু আমরা ভেসে থাকি, আর যখন ভোগ করি তখন কিন্তু আমরা তলিয়ে যাই। তাহলে ওই যে তারা কিন্তু সে আনন্দকে উপভোগ করতে যাচ্ছে না, আনন্দকে ভোগ করতে যাচ্ছে।
কারণ হচ্ছে তারা সে লাস ভেগাসে গিয়ে সেখানে যে ক্যাসিনোস গুলো আছে সেখানে তারা রাত্রি যাপন করে, সেখানে তারা ওখানে যে প্রবৃত্তির যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে সেগুলো যখন শেষ হয়ে যায়, নেক্সট ডেতে নেক্সট ডেতে তারা কিন্তু আবার সেই তাদের আগের জায়গায় ফিরে আসে, দ্য সেম দে আর ডুইং। এবং এগুলো রিপিটেডলি করতে করতে তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে যে আমার জীবনে আর কি আছে, কারণ ওই যে ভোগ করা সেই ভোগটা কিন্তু উপভোগ হচ্ছে না, সেটা ভোগেই থেকে যাচ্ছে। এজন্য এই যে এনভায়রনমেন্ট আইডিয়াল সেলফ এর যদি সুসঙ্গতি না হয় তাহলে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে জীবন এবং বৃদ্ধির যে যে ধারাটি সেটি অব্যাহত থাকে না। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে বেশ কয়েক বছর আগে একজন বাঙালি নোবেল পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। তো আমি যখন ওনার নলেজ নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই, হি হ্যাজ ডান ট্রিমেন্ডাস জব ফর দি সোসাইটি, কিন্তু উনার যখন ব্যক্তিগত জীবনটি আমি একটা আর্টিকেল পড়ছিলাম, আমি রীতিমতো শিহরিত হয়ে উঠেছি যে তার পারিবারিক জীবনটা কেমন, যে সে এতটাই ওইখানে ডিভোটেড ছিল, বাকি যে তার যে পারিপার্শ্বিক সেখানে কিন্তু তার অর্জন তো নাই, বরং তো নেগেটিভ। উনার ছেলে তিনি হচ্ছে ড্রাগ এডিক্টেড হয়ে গেছেন, তার বাবার যে তিনি সারাক্ষণ যে এই যে শুধু অনলি নলেজের পিছনে ছুটেছেন, তার যে বাকি পারিপার্শ্বিকটুকু ঠাকুর যেমন বলছেন বেষ্টি সহ পরিবেশের যে বিষয়টি সেটি কিন্তু তিনি উপেক্ষা করেছেন। এবং তার ছেলে রীতিমতো ড্রাগ এডিক্টেড হয়ে নেশাগ্রস্ত হয়ে বলছেন বাবা বোস্টনে থাকেন, আমি আমেরিকাতেই থাকবো না, সে চলে গেল ইংল্যান্ডে, লন্ডনে, এবং তার জীবনও কিন্তু অলমোস্ট হিজ ডাইড। এবং তার যে হতাশা এগুলো কিন্তু বলার মতো না। তাহলে এই যে তার মধ্যে কিন্তু কি নেই, এই যে সুসংগতিটা হয়নি, জীবন আইডিয়াল নেই। এই জন্য আমাদের জীবনে আদর্শ দরকার, যুবকদের জন্য বিশেষত এই জিনিসটা খুব দরকার। আমার মনে পড়ে, আমার অনেক পরিচিত আছে, আমি একজনকে চিনি, সে হচ্ছে আমার সাথে যখন তার কথাবার্তা হয়, তার যে হতাশার যে চিত্রগুলি দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল যদি ওই সময়টাতে আমি থাকতে পারতাম। তার সাথে যে ঘটনাটি ঘটেছে, তার একটা জীবনে একটা পর্যায়ে একটা হতাশা চলে এসেছিল, তার এই যে ছেলে এবং মেয়ের যে সম্পর্কগুলো, তথাকথিত সম্পর্কগুলো হয়, সেখান থেকে এই যে অবসাদের সুযোগ নিয়ে তার বন্ধুরা তাকে মাদক ধরিয়ে দিয়েছে, এবং তারপর থেকে সে এতটা নেশাগ্রস্ত, সে বুঝতে পারছে যে সে যেটা করছে, সে যে পথে চলছে সেটা তার জন্য ঠিক নয়, এবং সে ধীরে ধীরে তার জীবন প্রদীপটি নিভে যাচ্ছে, কিন্তু সে ওখান থেকে আর ফেরত আসতে পারছে না। এবং সে তখন আমাকে বলছিল যে সেই সময়টাতে কেন আমার সাথে পরিচয়, তোমার সাথে বন্ধুত্ব বা পরিচয়টি হলো না। শুধুমাত্র প্রাচ্যে নয়, পাশ্চাত্য এই জিনিসগুলো, এই ঘটনাগুলো অহরহ ঘটছে। গতকালকেও আমার এখানে সে খুব একটা ভালো বিশ্ববিদ্যালয়ে এখানে পিএইচডি করছে, পড়াশোনা করছে, তার পারিপার্শ্বিক, তার পরিবারের যে অবস্থাটি, চিত্রটি আমি শুনছিলাম গতকালকে ওভার দ্য ফোনে, আমি নিয়মিত শিহরিত হয়ে উঠেছি যে কি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো টান নেই, স্বামী স্ত্রীকে চাকরানির মতো ব্যবহার করছে, দে আর সো কল্ড এডুকেটেড, কিন্তু তাদের জীবনে আদর্শ নেই। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন চারা গাছটি বেড়া দিয়ে রাখতে হয়, অথচ আমাদের যে জীবনটি, আমাদের যে যখন আমরা বড় হয়ে উঠছি, এটা তো আর একদিনে হয় না। আমাদের পরিবেশ থেকে যখন একটি শিশু সে ধীরে ধীরে বেড়ে উঠে যুবক হয়, সে যখন আদর্শহীন ভাবে বড় হয়ে ওঠে, ইষ্টহীন ভাবে বড় হয়ে ওঠে, তখন কিন্তু তাদের মধ্যে এই কমপ্লেক্স গুলো গ্রো করতে থাকে। কারণ ওই যে তাদের তো ওই উপভোগের যে জায়গাটি সেটি তো নেই, তারা ভোগ করতেই আছে, কমপ্লেক্স অনুযায়ী চলতে আছে। সেই চলাটি ধীরে ধীরে তাদের এমন পর্যায়ে পৌঁছে যায়, তাদের হয়তো এডুকেশন হচ্ছে, তাদের হয়তো অর্থ হচ্ছে, কিন্তু তাদের যে সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্টটি সেটি হচ্ছে না। সেজন্য শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন যে আমরা যখন কোনো একটি দিক দিয়ে বেড়ে উঠি, বাকি দিকগুলো যখন বেড়ে ওঠে না, তখন সেটা গোদ রোগের সমান হয়। যেমন একটি পা যখন খুব ফুলে যায়, তখন কিন্তু সেটি গোদ রোগী বলে, তাকে কিন্তু সুস্থ মানুষ বলে না। আপনি হয়তো এডুকেশনের দিক থেকে বেড়ে উঠেছেন বা আপনি অর্থের দিক থেকে বেড়ে উঠেছেন, সেই একদিক থেকে বেড়ে ওঠা কিন্তু সর্বাঙ্গীন বেড়ে ওঠা নয়। এই জন্য জীবনে আইডিয়াল দরকার। আর দ্বিতীয় কথাটি, যেটি অহংয়ের যে বিষয়টি চলে আসছে, সেটি আমারও একবার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, অহং তো থাকতে নেই। আমরা যে সোকল্ড আমাদের যে ধর্মীয় শিক্ষা, সেখানে বলা যায় অহংকার থাকতে নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন না,
সেলফ বা অহং থাকতে হবে। এই যে আইডিয়াল সেলফ এবং এনভায়রনমেন্ট, সেখানে অহংটি কি জিনিস। আমার খুব মনে পড়ে যায় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের একটি ঘটনা। আহ শ্রী শ্রী ঠাকুর তখন বয়স খুব বেশি হয়নি। শ্রী শ্রী ঠাকুরের বাড়িতে তখন এক সন্ন্যাসী এসেছিলেন। এসে শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে আহ যে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে যে আজকে থেকে তোমার চিন্তা ভাবনাটি পরিবর্তন করে ফেলো, যে তুমি অধম, এই তুমি পাপী, যে আমাকে মুক্ত করো, এই ধরনের বিভিন্ন কথাবার্তা সোকল যে আমরা শুনে থাকি, সেগুলো শ্রী শ্রী ঠাকুরকে বলা হয়েছিল। এবং শ্রী শ্রী ঠাকুর সরল বিশ্বাসে সেগুলো চিন্তা ভাবনা করা শুরু করে দিলেন, যে না, আমি অধম, আমি পাপী, আমি দুরাচারী, এই ধরনের বিভিন্ন সোকল জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো শ্রী শ্রী ঠাকুরের মনের মধ্যে যখন আশ্রয় নিলেন, তখন কিন্তু তিনি আবিষ্কার করলেন যে তার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, তার মধ্যে যে একটা আনন্দের স্ফুরণ, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং সেই যে কি অসহ্যময় যন্ত্রণা, সেটি কিন্তু শ্রী শ্রী ঠাকুর উপলব্ধি করতে পারছিলেন। এক পর্যায়ে তিনি দৌড় মারলেন, সোজা দৌড় মেরে সেই গ্রামের মেঠোপথ ধরে। তখন তিনি আপন মনে বলে উঠলেন যে না, আমি পরম পিতার সন্তান। এই যে তিনি বললেন যে আমি পরম পিতার সন্তান, তখন তার মধ্যে যে হারিয়ে যাওয়া যে সেই যে পাওয়ার, সেই যে আনন্দের স্ফুরণ, সবগুলোই ফিরে আসলো। এটাই হচ্ছে অহং। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন এই অহংটা থাকতে হবে, কিন্তু সেই অহংটাকে ইষ্টে প্যাসিভ করে দিতে হবে। সেটা যদি আমার মধ্যে নিয়ে আসি যে না, আমি সবকিছু করছি, আমি সবকিছু পারি, বা আমি নিজের মধ্যে যদি অহংটা নিয়ে আসি, তাহলে কিন্তু সেটি কাজ করবে না। সেই অহংটাকে ইষ্টে প্যাসিভ করে দিতে হবে, যে আমার জীবনের যা কিছু, সবকিছু হচ্ছে সেই ইষ্টের কে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পারিপার্শ্বিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য। তখন কিন্তু সেই সেলফটি সুসংগঠিত হবে, সেই অহংটি সুসংগঠিত হবে। খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় দাদা আমাদেরকে বিষয়টি উপলব্ধির মাধ্যম দিয়ে বোঝাচ্ছিলেন। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে আপনারা মাস্টার উইদিন বেঙ্গলিতে যে বিষয়টি সম্পর্কে শুনছেন এবং জানছেন, সেটি হলো যুব সমাজের ইষ্টপ্রাণতা তাৎপর্য। সেই বিষয় নিয়ে আমেরিকা ফ্লোরিডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় অশোক চক্রবর্তী মহোদয় দাদা, এবং উনি খুব সুন্দরভাবে ওনার পরিবেশ এবং বর্তমান প্রাচ্য এবং পাশ্চাত্যের যে পরিবেশের সমন্বয়, তার মধ্যে ইষ্টপ্রাণতা কতটা প্রয়োজনীয়তা সে বিষয়ে বোঝাচ্ছিলেন। তো এই বিষয়টিতে আপনাদের যে সমস্ত বিষয়গুলি জানার এবং আমাদের সাথে শেয়ার করার রয়েছে, সেগুলি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। এই আলোচনার মুহূর্তটিতে আমরা দাদার সাথে একটি কথোপকথনের সেশনের মাধ্যম দিয়ে যেতে চাই, এবং আপনাদের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি যদি দাদা অনুমতি করেন, তাহলে সেইগুলো প্রশ্নগুলি দাদার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। হ্যাঁ, আমরা মনে হয় সাথে সাথে কিছু কমেন্টস এবং সেই সাথে আলোচনা দুটোই একসাথে আমরা কন্টিনিউ করতে পারি। আমার মনে হয় অধিবেশনটি আমরা 1 ঘন্টা সময় আছে না আমাদের হাতে। আমরা প্রথম পর্যায়ের অনুষ্ঠানটিতে একেবারেই শেষ মুহূর্তে পৌঁছেছি। তো দাদা যে বিষয়টিতে আমাদেরকে বলছিলেন যে 4টি বিখ্যাত জায়গা এবং তাদের মধ্যেকার মানুষজনের মধ্যে যে শেষ ডিপ্রেশন এবং তার সাথে যুক্ত হওয়ার জন্য সংযুক্তির প্রয়োজন আইডিয়ালের সাথে, সেই বিষয়টা নিয়ে আমি আসতে চাই। বর্তমান সময়ে আমাদের যে বর্তমান পরিস্থিতিতেও যারা স্কুলের সাথে যুক্ত আছে, যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, তাদের মধ্যে যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে আদর্শ মেনে নিয়ে চলছেন, তাদের জীবনের যে সমস্ত ঘটনাগুলো হয় বা আমরা সাধারণত যে কমন জিনিসগুলো শুনি, সেক্ষেত্রে প্রায় একটা ঘটনা শোনা যায় যে যুব সমাজের মধ্যে যারা শ্রী শ্রী ঠাকুরের কথা মতো চলে, তাদের খাদ্যাভ্যাস এবং তাদের যে খাবার, সেগুলি সমস্তই বেশিরভাগটাই নিরামিষ হয়, এবং তার জন্য তারা বিভিন্ন জায়গায় গ্রুপ থেকে আলাদা হয়ে পড়েন এবং তাকে আলাদাভাবে দেখা হয়, এবং অনেককে এই কথাও শুনতে হয় যে এতে শরীর স্বাস্থ্য ভেঙে যায় এবং তার পুষ্টিগুণ কমে যায়। তো এই বিষয়টার সাথে আমরা হেলথের ব্যাপারটাতে আজকে যেতে চাইছি না, কিন্তু এই বিষয়টার সাথে ইষ্টপ্রাণতার ব্যাপারটা সম্পর্ক কি, আমরা খাদ্যাভ্যাসটা কেন করি, এই বিষয়টা যদি বলেন। যুব সমাজে মানুষজনদের ক্ষেত্রে প্রায় শুনতে হয়, আমিও শুনেছি আমার স্কুল লাইফ, কলেজ লাইফে, এই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। খুবই একটা প্রাসঙ্গিক বিষয়, যে বিষয়টি নিয়ে আসলে আমাদের
পার্টিকুলারলি ইয়াং বয়সে যারা আছি তাদের মধ্যে বিশেষত পরিবার থেকে অনেক বিষয়টি বেশ শোনা যায় যে না আমাদের যে খাদ্যাভ্যাসের বিষয়টি সেটি চলে আসে। তো এবং সেটির সাথে আমি যে বিষয়গুলো ব্যক্তিগতভাবে এখানে যেগুলো সম্মুখীন হয়েছি সে আলোকে আমি বলার চেষ্টা করব। তো বিষয়টি হচ্ছে যে আমাদের তো হচ্ছে যে সুস্থ থাকা এবং সেই সাথে হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্যনীতি একটি কিন্তু ব্যাপার উল্লেখ আছে, আমাদের যে শরীরটি সেটি কিন্তু আমাদের মন্দির ভেবে সেটাকেই তার পরিচর্যা করতে হবে। এখন এই যে দেহটি বা শরীরটি সেটিকে মন্দির করতে হলে সেখানে তো সাত্বিক আহার না গ্রহণ করলে সেটি তো আর সেই দেব মন্দির তুল্য সেটি হয়ে উঠবে না। এখন তার সাথে যে সামষ্টিক যে বা পারিপার্শ্বিক যে পরিবেশ সেখানে খাপ খাওয়ানোর বিষয়টি ভাই মনে হয় আমাকে ইঙ্গিত করছিলেন। তো আমি নিজে যেটা দেখেছি যে আমি যখন আমেরিকাতে আসি তার পূর্ব থেকেই কিন্তু স্বস্তিয়নী ব্রত নেওয়া যেখানে সাত্বিক আহারের বিষয়টি চলে আসে। তো সেটি হয় কি যে প্রথমে যখন এসেছি, হ্যাঁ প্রাথমিকভাবে কিছু জিনিস আমাকে ফেস করতে হয়েছে। যেমন আমার এখনো মনে আছে আমি প্রথমে হচ্ছে মিশিগান স্টেটে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে যে আমি যখন যে বাসায় উঠি সেখানে হচ্ছে যে আমার যে খাদ্যাভ্যাস সেটি তাদের সাথে মিল ছিল না এবং সেটি না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে এখন তো আমাকে দেখতে হবে ওই যে ইষ্টপ্রাণত যে স্টেজ গুলো আমি সেখানে কম্প্রোমাইজ করছি কিনা। এবং আমি দেখেছি যে আমি কম্প্রোমাইজ যখন করিনি প্রথম দিক থেকে একটা বিরুদ্ধচরণ আসে। কারণ হচ্ছে আমরা স্বভাবতই আমাদের যে টেন্ডেন্সিটি থাকে সেটি হচ্ছে ভালো কোনো জিনিসকে সহসা আমরা গ্রহণ করতে চাই না। তো প্রথম দিকে তাদের মধ্য থেকে কিছু জিনিস আসে যেগুলো বিরুদ্ধ ভাব আসে, কিন্তু তারা যখন দেখে যে না আমার যে প্রমিসটি আমার যে সংকল্পটি সেটি হচ্ছে যে সুসংগঠিত, আমি যখন আমার যেভাবে আমি রান্না করছি বা যেভাবে আমি চলছি সেটি কিন্তু তাদের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করে তাদের মনের মধ্যে। পরবর্তীতে তারা দেখলাম যে সেই জিনিসগুলোকে আর আমাকে বিরুদ্ধাচরণ তো করছেই না, টু সাম এক্সটেন্ট হচ্ছে ওরা আমাকে হেল্প করছে। এবং আমি সর্বশেষ আরেকটা উদাহরণ দিতে পারি। আমি যখন আইডাহো স্টেট ইউনিভার্সিটিতে ছিলাম যেখান থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ফ্লোরিডা আসার আগে, তো সেখানে আমি দেখেছি যে আমার সাথে যে ছেলেটি ছিল সে যদিও সে তথাকথিত সৎসঙ্গী ছিল, কিন্তু তার যে আহার যে বিষয়টি খাওয়া দাওয়ার যে বিষয়টি সেটি ছিল না, সেটি সে সাত্বিক আহার যে অভ্যস্ত ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে যখন আমার সাথে থাকলো এবং আমার সাথে বেশ কয়েক মাস সে ছিল এবং এক পর্যায়ে সে কিন্তু আর সেই যে আমিষ আহারটি সেটি কিন্তু আর সে গ্রহণ করতে পারছে না। সে আমাকে বলছে দাদা আমার তো মানে বাজে একটি স্মেল আসছে ওই খাবারগুলো যখন আমি খেতে চাই, আপনার সাথে যখন খাই আপনার রান্না যখন খাই তখন কিন্তু আমার ভালো লাগে। কিন্তু আমি পরবর্তীতে এবং সে আমার সব থেকে ভালো লেগেছিল সে যখন আমার সাথে ৩-৪ মাস থাকার পরে সে তার বডিটা চেক আপ করিয়েছিল, তার মধ্যে যে ব্যাড কোলেস্টেরল গুলো ছিল সেগুলো চলে গেছে, ইরাডিকেট হয়ে গেছে। তাহলে এই যে দেখুন যে আমি কিন্তু যে আমার যে আদর্শটি সেই জায়গায় কিন্তু আমি স্থির ছিলাম এবং ওই যে আদর্শ এবং আইডিয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে সুসংগঠিত। এনভায়রনমেন্ট আমার বিরুদ্ধে ছিল কিন্তু আমার যে আইডিয়াল আমার যে আদর্শ সেই আদর্শটি কিন্তু আমি ঠিকই জায়গায় ছিলাম এবং আমার সেই সুসংগঠিত থাকার ফলে কিন্তু আরেকজন তার কিন্তু উপকার হলো। তার মধ্যে যে ব্যাড কোলেস্টেরল বা তার যে খারাপ সমস্যাগুলো ছিল শরীরে সেটি কিন্তু চলে গেছে এবং সে বুঝতে পেরেছে যে না যে এই যে আমরা সাত্বিক আহারটি গ্রহণ করছি সেটি কিন্তু আসলেই ভালো শরীরের জন্য। কিন্তু আমি যদি প্রথমে তাকে অ্যাপ্রোচ করতাম যে না তুমি যেটা খাচ্ছ সেটা ভালো না সেটা ভুল, আমি যেটা খাচ্ছি আমি সেটা ঠিক, আমার যে অ্যাপ্রোচ করার বিষয়টি আমাদের সেটিকে কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। এবং আমার সেখানে যেন কখনো আমরা নেগেটিভলি কাউকে বা তাদের ইগোকে অহংয়ে যেন আমরা আঘাত না দিই। আমরা তাকে বোঝাবো যে না আমাদের যে তুমি প্র্যাকটিসটি করে দেখো, আমরা একটা রাস্তা সে রাস্তা দিয়ে না হাঁটলে বুঝবো না যে সেই পথটি কতটা সুন্দর। কিছুটা আমরা হেঁটে দেখি, জীবনের বহু সময় তো আমরা নষ্ট করে ফেললাম, যে একটু সময় না হলে আমরা ওই পথে কিছুটা হলেও আমরা অনুশীলন করে দেখি যে আমাদের জীবনে পরিবর্তনটি কেমন হয়। আর এই জন্যই কিন্তু এই যে ইষ্টপ্রাণতা
আর বিষয়টি চলে আসছে বিশেষত যুব সমাজের মধ্যে, এটি কিভাবে গজিয়ে উঠবে? হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে কিন্তু বলছেন যে এই যে ইষ্টপ্রাণতা বা তার প্রতি যে টান, হ্যাঁ, অ্যাডহিয়ারেন্স টু দ্য আইডিয়াল, সেটা কিভাবে হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সঙ্গং সঞ্জায়তে শ্রদ্ধা, সঙ্গ করতে হবে, এমনি কিন্তু আসবে না। আমি আমি যদি একজনকে বলি যে না, আমি যদি বলি যে আজকে বলি যে না শ্রী শ্রী ঠাকুর আমার জীবনে ধ্রুবতারা, আমি প্যাশন পারভেডিং হয়ে আমি শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করছি, এটা কিন্তু একদিনে আসবে না। এই যে আশার যে শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে বলছেন, এই জন্যই তিনি হচ্ছেন আপরিমাণ বৈশিষ্ট্যপালী, সর্ব সমস্যার পরিপূরণকারী, যে তিনি সমস্যাকে চিহ্নিত করে শুধুমাত্র থেমে থাকেননি, তিনি তার সমাধানটি দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সঙ্গম সঞ্জায়তে শ্রদ্ধা, সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধায়া দৃষ্টি শুদ্ধি, যখন শ্রদ্ধা আসবে তখন কিন্তু আমাদের দৃষ্টিটা শুদ্ধ হবে। আমরা কিন্তু অনেক কিছুই না জেনে না বুঝে কমেন্ট করে বসি, বিশেষত আমাদের যুব সমাজের মধ্যে এই বিষয়টি খুবই, এই প্রবণতাটি খুবই দেখা যায় যে আমরা কোনো কিছুকে ভালো করে জানলাম না, কোনো একজন মহাপুরুষ, কোনো একজন অবতার বা কোনো একজন মেসেঞ্জার, তার সম্পর্কে আমরা একটা নেতিবাচক কথা বলে দিলাম, আমাদের জানাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তো সেটা কিভাবে আসবে? সেই দৃষ্টি যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধ হি বিশ্বাস, যখনই আমাদের দৃষ্টিটি শুদ্ধ হবে তখন কিন্তু আমাদের বিশ্বাস আসবে। বিশ্বাসাদ নির্বিচারতা, যখন বিশ্বাসটি চলে আসবে আমাদের মধ্যে তখন কিন্তু আমরা আর বিচার বিবেচনা করতে যাব না। তখন ওই যে আহ আহ তিনি হচ্ছে যে তখন আমরা চেষ্টা করব যে আমাদের জীবনে সেই ইষ্টকে, সেই আইডিয়ালকে পরিপূরণ করার জন্য, সে গ্রহণ করার জন্য, সেই আইডিয়ালের যে নির্দেশিত পথ সেটি অনুসরণ করার জন্য। তারপরে বলছেন যে নির্বিচারাৎ ভবেৎ প্রেম, যখন সেই নির্বিচারতাটি চলে আসবে তখন আমাদের মধ্যে প্রেম আসবে, এবং লাস্টের স্টেজে প্রেমাশ্চ আত্মসমর্পণ, তখন কিন্তু আমাদের আত্মসমর্পণ হবে। যখন আমরা এই আত্মসমর্পণ বা আনকন্ডিশনাল সারেন্ডারটা করতে পারবো তখন কিন্তু আমাদের মধ্যে আর প্রশ্ন আসবে না। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে খুব সুন্দর করে বলছেন, প্রশ্ন তোমার অস্ত যাও রুহুক যুক্তি পরে, তোমার প্রশ্ন আমার অস্ত যাও রুহুক যুক্তি পরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। এই এই যে ব্রতটি, এই আদর্শটি আমরা যেতে পেয়েছি, এটি যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু মরণ স্তব্ধ হয়ে যাবে। আমার ব্যক্তিগত জীবন দিয়ে যদি আমি বলি যে আমার আসলে আমার যে পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড বা যেখান থেকে আমি এসেছি, মানে আমার জন্য আমি আসলে কিছুই জীবনে, মানে ইষ্টের জন্য যে যোগ্যতাটুকু প্রয়োজন তার কিছুই করতে পারিনি, কিন্তু তারপর আমার মাঝে মাঝে মনে হয় যে ইষ্ট যদি আমার জীবনে না থাকতেন তাহলে আমি কোথায় থাকতাম। কারণ একটা সময় ছিল যে সময়টিতে মানে অন্য সবার থেকে আমার জীবনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি অনেকটাই আলাদা, এবং আমার জীবনে দেখা গেল যে আমি ইষ্টকে ধরে সেই ইষ্টকে সাথে নিয়ে কিন্তু, আমি জানি না আমি ইষ্টের প্রতি কতটুকু, আমি নিজেও খুব লজ্জিত যে আমি সেই এখনো শ্রী শ্রী ঠাকুরের হয়ে ওঠার পথে অগ্রসর হতে পারিনি খুব একটা, কিন্তু তারপর আমি তার যে অসীম কৃপা সেটি আমার জীবনে আমি পদে পদে উপলব্ধি করতে পারি। যেখানে আমি যে জায়গা থেকে বা যে পরিবেশ থেকে উঠে এসেছি সেখানে একটি ছেলে হারিয়ে যাওয়াটা এবং বিপদে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল, খুবই, মানে এটাই বরঞ্চ স্বাভাবিক আর কি। কিন্তু আমার কাছে এখন যেটা অস্বাভাবিক মনে হয় যে এই যে বিষয়টি, যে এত প্রবৃত্তি সংকুল, এত বাধা বিপত্তি সবকিছুর মধ্য দিয়েও যে একটা ট্র্যাকের মধ্যে থাকার চেষ্টা করাটা, সেটি আদর্শ ছিল বলে আমার জীবনে, ওই যে এনভায়রনমেন্ট বিরুদ্ধ ছিল কিন্তু সেই সুসংগঠিত আইডিয়াল থাকার কারণে সেটি কিন্তু সুসংগঠিত হয়েছে। এবং আমাদের যে এনভায়রনমেন্ট সেখানে কিন্তু যে প্রতিনিয়ত আমরা বিরুদ্ধ জিনিসগুলোর কিন্তু মুখোমুখি হই। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন যে লক্ষ কুয়ের মহড়া দিয়ে কাটাচ্ছ কাল রাত্র দিন, ভগবানের নাইকো বিচার তবুও বলো এমনহীন। যে আমরা কিন্তু ভগবানকে দোষ দিতে কিন্তু আমরা কার্পণ্য করি না, যে আমরা তার নির্দেশিত পথে চলবো না, কিন্তু কোন একটা জিনিস যখন আমরা পেলাম না তখন কিন্তু আমরা তাকে দোষ দিই। একটা খুব সুন্দর ছড়া আছে যে কেশব কেশব ডাকছো কত, চাইছো সবই হিসেব মতো, বলছি কেশব কি তোমার বাপের চাকর, দিয়েই যাবে সব সময় মতো। আমরা করার মধ্যে নেই, শ্রী শ্রী ঠাকুর বলছেন করাই পাওয়ার জননী,
করার মধ্যে নেই, কিন্তু আমরা সবসময় পেতে চাই। যখনই পাই না তখন কিন্তু আমরা সেই ভগবানকেও কিন্তু দোষ দিতে পিছপা হয় না। এবং শ্রী ঠাকুর তার আরেকটা জায়গায় বলছেন বাণীতে যে কাম কল্লোলে কাটলো জীবন, তোমার কামনার কেউ কি তিনি? কাম কল্লোলে কাটলো জীবন, তোমার কামনার কেউ কি তিনি? লাখো কামনায় অঞ্জলি দাও, না চিনেও তাই বলিস চিনি। আমাদের যে জীবনধারা সেটিকে আমরা লক্ষ্য কামনার মধ্যে পড়ে গেছি, কিন্তু তার শ্রীমুক্তি, তার প্রতি যে ভালোবাসাটুকু সেটিকে আমাদের প্রমিনেন্ট হয়। যখনই সে প্রমিনেন্ট হয়ে ওঠে তখনই কিন্তু আমরা সেই এই যে অ্যাডহিয়ারেন্স টু দি আইডিয়াল এখানে চলে আসে, এবং সেখানে প্রাচ্য হোক, প্রতীচ্য হোক, পাশ্চাত্য হোক, কোনো কিছুই কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এবং আমি তো এখানে দেখছি আমাদের যারা গুরু ভাইরা আছেন, যাদের সাথে আমি কিছুটা সংযুক্ত আছি, তারাও তো এখানে বিরুদ্ধ জিনিসগুলো সম্মুখীন হয়, কিন্তু তাদের যে আইডিয়াল এবং এনভায়রনমেন্ট এবং যে সেলফ অহং, যে না আমি পরম পিতার সন্তান, আমি কেন পারবো না, আমাকে পারতে হবে, এই যে কনভিকশনটুকু, এই কনভিকশনটুকু আমাদের বহু নেতিবাচক জিনিস থেকে দূরে রাখতে সাহায্য করে। আমি বিশেষত বলবো যে আমরা আমাদের পরিবারে যদি আমাদের সন্তান সন্ততির মধ্যে আইডিয়ালটা ঢুকিয়ে দিতে পারি, এই যে এখানে কৌশিক ভাই বসে আছেন, আমাদের সবিক ভাই আছে, এই ধরনের যারা আরো আছে, তাদের তারা কিন্তু তাদের জীবন আইডিয়ালটা একটা বিল্ট ইন একটা জায়গায় চলে গেছে। এখন আপনি এদেরকে বিরুদ্ধ যে কোনো পরিবেশে ছেড়ে দিন, ওরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবে। ওই যে ঠাকুর খুব সুন্দর করে বলতেন যে একটা পুকুরে একটা মাছ থাকে, সেই মাছটি কিন্তু একটা বিশেষ ধরনের মাছ থাকে, সেই মাছটি কিন্তু পাকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাক লাগে না। তেমনি আমরা এখানে যে জীবনধারাটি পরিপালন করছি, আমাদের চারপাশে কিন্তু প্রবৃত্তির যথেষ্ট সমারোহ আছে। এখানে কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার পাটি ফেললে কিন্তু আপনার প্রবৃত্তিকে পোষণ দেওয়ার মতো এরকম বহু উপাদান আছে, কিন্তু আমি জানি কোনটি আমার আদর্শের সাথে যাবে, কোনটি যাবে না, সেজন্য আমি ওইগুলো থেকে দূরে থাকি। এজন্য শ্রী ঠাকুর বলেছেন যে ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগ করাই হচ্ছে ত্যাগ, নতুবা ভ্রান্তি মাত্র। যে আমার সামনে সমস্ত কিছু আছে কিন্তু আমি সেখানে যাব না, তাহলে কিন্তু আমাদেরকে আর চিন্তা করতে হবে না। বর্তমানে আমরা বাবা মা আমাদের যে ইয়াং ছেলে মেয়ে, যে যুব সমাজ আছে, তাদের নিয়ে খুবই চিন্তিত। ওই যে রামকৃষ্ণ দেব বলেছেন যে চারা গাছে বেড়া দেওয়ার মতো, ওই বেড়াটি যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই। আপনার ছেলে কি বা মেয়েটি কি ইন্ডিয়াতে আছে বা আমেরিকাতে আছে বা লন্ডনে আছে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বা ঘরে আছে বা ঘরের বাইরে আছে, কারণ সে জীবনে যাই খুঁজে পাক না কেন, সেই জিনিসটি সে পরিমাপ করবে ইষ্টের মাপকাঠিতে, আদর্শের মাপকাঠিতে। সে যখন এই উপাদানগুলোকে আদর্শের মাপকাঠিতে পরিমাপ করবে, তখন কিন্তু সে বুঝে যাবে যে কোনটি আমার গ্রহণীয়, কোনটি বর্জনীয়। আর এই জন্যই কিন্তু আমাদের আদর্শ দরকার। খুব সুন্দরভাবে দাদা আমাদেরকে বুঝিয়ে দিলেন, এবং আমাদের কমেন্ট সেকশনেও তাই বলছে। আমাদের কমেন্ট সেকশনে তিথি মজুমদার মা বলেছেন, আমিও শুনছি খুব ভালো সাবলীল কথোপকথন। জয়গুরু সবাইকে, ওনাকে আমাদের তরফ থেকে জয়গুরু জানাচ্ছি। দীপক দাস দাদা লিখেছেন, অপূর্ব বিশ্লেষণ, দারুণ আলোচনা করছেন। শ্রদ্ধেয় দাদাকেও আমাদের তরফ থেকে জয়গুরু জানাচ্ছি, এবং অবশ্যই এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের মাঝে শেয়ার করবেন। এর পরের অংশটিতে দাদা প্রায় আসতে চাই, যেটা আমাদের যুব সমাজের ক্ষেত্রে প্রথমেই শোনা যায়, যে যখন পড়াশোনার মধ্যে বা শিক্ষার মধ্যে দিয়ে যুব সমাজের ছেলেরা যখন থাকে, যখন এডুকেশন জায়গায় থাকে, তখন প্রায় মানুষকে এই কথা বলতে শুনেছি, বিশেষ করে বাড়ির যদি মানুষজন অন্যরা অদীক্ষিত থাকেন, এটা প্রায় ঘটে যে সকালে নাম, তারপর প্রার্থনা, তারপর সন্ধ্যায় বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যে নাম, শ্রী ঠাকুর এরকম বলেছেন, এবং সারাদিন ইষ্টময় চলনের মধ্যে দিয়ে চলা। এই যে চলনের মধ্যে চলার ক্ষেত্রে তাদের যে বললেন আপনি ইষ্টপ্রাণতা এবং তাদের যে প্রবৃত্তিমুখী চলনগুলোর সঙ্গে নিয়ন্ত্রণ, সেগুলি বললেন। এর মধ্যে দিয়ে অনেক সময় এটাও অনেকে মনে করেন যে এক্ষেত্রে যে পড়াশোনা এবং তার যে সমাজে তার যে একাডেমিক অ্যাচিভমেন্ট, এগুলোর জন্য তার সময় কমতে থাকে। অনেকে এটা মনে করেন, এবং অনেককে এটা বলা হয় যে এই বিষয়গুলি এখন করবার প্রয়োজন নেই, এটা তো বয়সকালের জন্য, এখনকার সময়ের জন্য তোমার পড়াশোনা, খেলা, এগুলোতে
তোমার কনসেন্ট্রেট করা উচিত। এবং তার সাথে সাথে পরবর্তী সময়ে যখন তুমি বয়স আসবে, বৃদ্ধ হবে বা একটা বয়সের পর তুমি এই সাধু সঙ্গ করো বা ইষ্টপ্রাণ ভাবে সাধনা করো এবং তখন কিছু অর্জন করো, যেটা আধ্যাত্মিক অর্জন বা ইষ্টপ্রাণতার অর্জন। এই বিষয়টিতে কি কেন প্রয়োজন এবং কখন প্রয়োজন এবং যুব সমাজ কিভাবে এই দুটোর ব্যালেন্স করতে পারে, এই বিষয়টা যদি দাদা একটু বলেন আমাদের। ধন্যবাদ কৌশিক ভাই। তো খুবই প্রাসঙ্গিক একটি আলোকপাত হয়েছে। বিষয়টি আসলে আমরা আমাদেরকেও ভাবিয়ে তোলে অনেক সময় যে আমরা যে ইষ্টের জন্য সময়টুকু ব্যয় করছি বা এই ধরনের আদর্শের জন্য বিষয়গুলি ব্যয় করছি, সেখানে আমাদের হচ্ছে যে সেটা তো আমরা পড়াশোনায় দিতে পারি। তো আসলে এখানে ব্যাপারটি চলে আসে, আমাদের মন বা চিত্ত সংলগ্নটি চলে আসে। কারণ হচ্ছে আমরা যখন পড়ছি তো সেখানে আমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা বিষয় দেখা যাচ্ছে যে আমি নিজেও দেখতে পাই, যেদিন আমার চিত্তটি একটু চঞ্চল থাকে সেদিন আমি যে রিসার্চ আর্টিকেলটি 10 ঘন্টায়, যেটা আমার নর্মালি হয়তো বা আমার 8 থেকে 10 ঘন্টা লাগে সেটিকে ডিগ আউট করতে বা সেটিকে বুঝতে, কিন্তু যেদিন আমার চিত্তটি চঞ্চল থাকে সেদিন দেখা যাচ্ছে আমি সেটা 15 ঘন্টাতেও পারছি না। এই যে ব্যবধানটি, তাহলে এখন আমাদের উদ্দেশ্যটা কি, যে আমাদের যে চিত্তের চঞ্চলতাটি সেটিকে কমানো, এবং সেটি কিভাবে কমানো যায়। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন যে যখন আমাদের চিত্তটি চঞ্চল হয়ে ওঠে তখন কিন্তু যে বৃত্তিরোচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি, নাম নিরতি ভাঙলো যেই বাড়লো মনের ডাংবাজি, বৃত্তিরোচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি। এই যে আমার হাতে সেলফোনটি আছে, ঠিক আছে, ওই যে যখন আমি নামার মধ্যে নাম নিরতিটি ভেঙে যাচ্ছে, আমি একটু ঢুকে দেখলাম যে না এখানে কি হচ্ছে, কন্টেন্টস তো অভাব নেই, আমি একটু দেখলাম যে মোবাইলে দেখে নিলাম যে কি হচ্ছে, এই যে আমার কনসেন্ট্রেশনটি ছুটে গেল। একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের যখন কোনো কিছুতে আমরা কনসেন্ট্রেশন করি, সেটি যদি 10 সেকেন্ডসের জন্য সেখান থেকে আমরা বিচ্যুত হই, তাহলে সেটিকে রিভার্স করে নিয়ে আসতে সেটি অনেক সময় 1 ঘন্টায়ও সেটা সম্ভব হয় না ওই আগের জায়গায় রিস্টোর করার জন্য। এবং সেটা কতবার আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে। তাহলে এই যে কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য আমাদের নাম করতে হবে, নাম নিরতি থাকতে হবে। এখন নাম কিভাবে করতে হবে, এখন বলতে তাহলে এর জন্য দীক্ষার কি দরকার, এবং শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই যুগে এসে নতুন কিছু যে একেবারে দিয়ে গেছেন সেটি কিন্তু না, পূর্বতন যারা যা দিয়ে গেছেন তার যুগানুপাতিক সমাধানটা তিনি দিয়েছেন। এখন আমরা বলতে পারি যে নাম কিভাবে করব। এখন যারা দীক্ষিত না তারা কিন্তু বলে যে না, আমাদের তো প্রতি ঘরে ঘরে কিন্তু আমাদের গীতা আছে, শ্রীমৎ ভগবত গীতা আছে। শ্রীমৎ ভগবত গীতাতেও কিন্তু বলা আছে যে কিভাবে নাম করতে হয়, কিন্তু আমরা কয়জনে জানি সেটা, কিভাবে নাম ধ্যান করতে হয় সেটি আমরা কয়জনে জানি। শ্রীমৎ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ সমং কায়সী রোগ্রীবং ধারয়ন্ন চলং স্থির সম্প্রেক্ষং নাসিকা গ্রহং সং দিশশ্চান অব্যয়লোকম। অর্থাৎ আমাদের যে সমং কায় মানে শরীর, শির হচ্ছে মস্তিষ্ক, এবং গ্রীবং এই যে আমাদের যে কাঁধ, এই যে এইটাকে আমাদেরকে নিশ্চল রাখতে হবে, স্থির রেখে এবং আমাদের যে এই নাসিকা গ্রহ, এই যে জায়গাটি আমাদের দুই চক্ষুর যে স্থলটি, সেইখানে কিন্তু আমাদের মধ্যবর্তী স্থলটি, সেখানে কিন্তু আমাদেরকে নাম করতে হবে, সেটিকে সংপ্রেক্ষণ। তাহলে এই জিনিসগুলো কিন্তু ওখানে কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে এত সুন্দর করে, এত বাংলা ভাষায় তিনি এত সুন্দর করে আমাদেরকে বলে দিলেন। তাহলে যেই ছেলেটি সেই নাম ধ্যানটি ঠিক মতো করবে, আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি নিজের জীবনেও সেটি দেখেছি, যেদিন নামটা ঠিক মতো হয় সেদিন কিন্তু আমার কনসেন্ট্রেশনটা অনেকখানি বেড়ে যায়। যে পড়াটি আমার 5 ঘন্টায় আমার হতো না, সেটি 3 ঘন্টায় বা 2 ঘন্টায় সেটি খুব ভালোভাবে হয়ে যায়, এবং সেটি আমার অনেক বেশি, আমার যে মস্তিষ্ক এবং আমার যে মনন সেখানে অনেক বেশি গ্রথিত হয়। আমাদের তো প্রত্যেকটা বিষয় কিন্তু পড়াশোনা মানেই যে আমাকে মুখস্থ করতে হবে, বা আমরা বিষয়গুলি সেরকম এগুলি হৃদয়ঙ্গম করতে হবে। সেই হৃদয়ঙ্গমটি কিন্তু সেই যখন আমাদের চিত্তটি স্থির থাকে তখন কিন্তু সেটা সব থেকে বিষয়। তাহলে এটা আমাদের ভাববার কোনো অবকাশ নেই যে আমরা ইষ্টের জন্য যে সময়টুকু, যেটা প্রার্থনায় ঠাকুর বলছেন কি, প্রার্থনায় কি হয়, ঠাকুর বলছেন প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাছে, ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। আবার ঠাকুর বলছেন যে
যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাহলে এই প্রার্থনা আমাদের কি দেয়? আমাদের শক্তি দেয়, আমাদের পাওয়ার দেয়। আমরা তো কনজিউম করি না, আমরা প্রতিনিয়ত কিন্তু কনজিউম করছি। যে আমরা যখন পড়াশোনা করছি সেখানে আমরা কনজাম্পশন করছি, আমাদের যে কনসেন্ট্রেশন সেটা কনজাম্পশন করছি। তাহলে সেটা তো ফিল আপ করতে হবে, সেটা গ্রহণ করতে হবে। সেই সোর্সেস গুলা কোথায়? সেই সোর্সেস গুলো নিয়ে তো আমাদেরকে সেই শক্তিটুকু গ্রহণ করতে হবে। এই যে প্রার্থনা, সন্ধ্যা, তারপর হচ্ছে নাম ধ্যান, এগুলো হচ্ছে সেই সোর্সেস অফ পাওয়ার। সেখান থেকে কিন্তু আমাদের পাওয়ার নিতে হবে, এবং সেই নিয়ে কিন্তু আমরা আমাদের যে পড়াশোনা বা আদার যে কাজগুলো আছে সেখানে কিন্তু আমরা নিবিষ্ট চিত্তে করতে পারি। খুব সহজ একটা এক্সাম্পল, আমরা এক পথ দিয়ে হেঁটে যাচ্ছি, সেম একটা বাধা আছে বা হোঁচট খাওয়ার মতো একটি বস্তু আছে, একজন সেই বস্তুটিতে পা হরকালো না, সে নির্বিঘ্নে চলে গেল, আরেকজন হোঁচট গেল। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কনসেন্ট্রেশন। সে কনসেন্ট্রেশনটি ছুটে গিয়েছিল বলেই সে ওই যে উঁচু জায়গাটি আছে সেখানে সে হোঁচট গেল। আরেকজন তার কনসেন্ট্রেশনটি যথেষ্ট পরিমাণে শার্প ছিল, সেজন্য সে ওই বাধাটিকে এড়িয়ে নির্বিঘ্নে চলে গেল। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবং এই জন্যই এই যে জীবন চলার যে বিজ্ঞানটি, শ্রী শ্রী ঠাকুর বলছেন রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিং এন্ড বিকামিং, যে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার যে বিজ্ঞান। তারপরেই যে আমরা বলি যে আমরা তো অনেক সময় জীবনে সবসময় যে আমরা সাকসেস পাই না, আমাদের জীবনে কিছুটা ব্যর্থতাও আছে। যখন আমরা ব্যর্থতায় পর্যবসিত হই তখন আমরা কি হয়? আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। সেখানে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আমি আমার নিজের জীবন দিয়ে সেটিকে বুঝতে পেরেছি যে যখন আমি কোথাও আমার ফেলিউরটি আসে তখন আমার ওই শ্রী শ্রী ঠাকুরের কথাটি মনে পড়ে যে না, ছাড়া যাবে না। এই যে না ছেড়ে দেওয়ার যে অদম্য ইচ্ছাটুকু, সেটিও কিন্তু আমার সেই আদর্শ থেকে আসছে। এনভায়রনমেন্ট আমার যতই প্রতিকূলে থাক, আমি যতই ফেলিউর হই, কিন্তু আমার ওই যে আইডিয়ালটি আছে, সে কারণে আমার ওই যে সুসংগঠিত হয়ে পড়ছি। আমি আবার হয়তো কিছুটা বিচ্যুতি হয়েছিলাম, কিন্তু সেখান থেকে আবার আমি ট্রেকে চলে আসলাম যে না, আমাকে ছেড়ে দেওয়া যাবে না, ওই লেগে থাকাটাই হচ্ছে আলটিমেটলি আমার যে সাকসেস সেটি নিয়ে আসবে। খুব সুন্দরভাবে দাদা আমাদেরকে সমাজের এই যে সাকসেস থেকে ফেলিওর এবং তার সাথে সাথে যে যুক্ত হয় এবং তাতে ডিপ্রেশন না থাকা, এগুলো বুঝালেন। খুব সুন্দরভাবে বুঝলাম। এবং যারা এখনো এই বিষয়টিতে বুঝতে পারেননি, যারা এখনো এই মুহূর্তে যুক্ত হননি, তাদেরকে অবশ্যই বলবো আপনারা একটি বিরাট সেশন মিস করছেন। তাই পরবর্তী রেকর্ড সেশনটি এখানে দেখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলটিতেও যুক্ত থাকলে সেখানেও এই সেশনটি এখানের পরে ভিডিওটি দেখতে পাবেন। দাদা, আরেকটি যুব সমাজের জ্বলন্ত সমস্যা যেটি হয়, যে প্রায় দেখা যায় যে আমাদের এখন কোয়েট এডুকেশন সিস্টেম বেশিরভাগ জায়গাতেই, তো সেক্ষেত্রে দুই ভিন্ন ধর্মী মানুষের সাথে একে অপরের কথোপকথন, একে অপরের সাথে মেশা বা চলা হয়। সেক্ষেত্রে অনেক মানুষই অনেকের সাথে মিশতে পারেন না, বা অনেকেই বেশি মেশেন বলে তাদের বলা হয় যে তারা তাদের বিভিন্নভাবে চারিত্রিক দুর্বলতাগুলো ধরা পড়ে, বা বিভিন্নভাবে তাদের যে কাজ সেগুলো থেকে বিরত থাকে। তাই এই যে সোশ্যালি মেশা, এটার ক্ষেত্রেও অনেক জায়গায় যুব সমাজে সৎসঙ্গী যারা আছেন তাদেরকে পৃথকভাবে দেখা হয়, এবং তাদের সাথে মানুষজন অনেকেই মেশে কম বা মেশে না, এরকমও হয় অনেক সময়। সেক্ষেত্রে তাদের করণীয় কি, এবং তারা কিভাবে তাদের সাথে যুক্ত হবে, এবং তাদেরকে কিভাবে তাদের সামাজিকভাবে যে তাদের যে দুর্বলতা বা তাদের যে প্রবৃত্তিমুখী চলন আছে সেগুলোর সাথে অগ্রাহ্য করে বা সেগুলোর সাথে কিভাবে তাদেরকে অ্যাডজাস্টেড করতে পারে, এই বিষয়টাতে যদি খুব সামান্যভাবে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমার জীবনে প্রায়োরিটিটা কোন জায়গায় সেটি প্রথমে দেখতে হবে, পাশে কি বলছে সেটি সেকেন্ডারি ইস্যু। তো আমি আমার জীবনের একটা এক্সাম্পল দেব। আমাদের সাথে যারা ছিলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে আবাসিক হলে থাকতাম তার যে পাশেই ছিল মানে এত সুন্দর আয়োজন ছিল যে সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যাটি হলে সেখানে কিন্তু অনেক রকমের গান আয়োজন, এবং সবাই তো তখন হচ্ছে যে ইয়াং এজ, সবাই বান্ধবী নিয়ে বন্ধু নিয়ে সবাই খাওয়া দাওয়া করছে বা তথাকথিত যেগুলো হয় আর কি, এবং তারা সেটাকে
এজ এ মানে ওই যে বললাম যে আনন্দ বা উপভোগের যে বিষয়টি হিসেবে উপকরণ হিসেবে নিয়েছে। আর আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে যারা ছিলাম তারা হচ্ছে ঠিক ওই প্রাইম টাইমটি সন্ধ্যার সময়। এবং আমি মাঝে মাঝে খেয়াল করতাম যারা টিউশন পড়াতো ওই দিন কিন্তু ওরা ওই টিউশনটি ওই সময়ের জন্য অফ রাখতো, যাতে করে ওই জায়গাগুলোতে তারা বসতে পারে বা ওই ওই জিনিসগুলোকে তারা তারা এনজয় করতে পারে। এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। আমরা তারা যেখানে গুটি কয়েক ছিলাম তারা কিন্তু ঠিক ওই প্রাইম টাইমটাতে কিন্তু আমরা থাকতাম হচ্ছে আমাদের সৎসঙ্গ অধিবেশনে, সেই আমাদের হলের মধ্যে। এবং এটা যখন করতে থাকে তখন কিন্তু আমাদের ওই সময় দেখেছিলাম যে বর্তমান উনি অস্ট্রেলিয়াতে আছেন, অস্ট্রেলিয়ার ওলংগং ইউনিভার্সিটির প্রফেসর। ওই দাদাটা আমাদেরকে বলতেন যে তোমাদের মধ্যে যে ইষ্টপ্রাণতা আছে সেটি তার মানে কংক্রিট এক্সাম্পল হচ্ছে এইটাই, যে সময়টা প্রবৃত্তি তোমাদেরকে ডাকছে সেই সময়টা তোমরা ওখানে না গিয়ে তোমরা এখানে বসে আছো। দ্যাট মিনস তোমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে কিন্তু এখানে বসে আছো। এবং এই যে বসে থাকার যে ফলাফলটি যখন আমরা গ্রাজুয়েট করে যাই তখনই দেখি যে ওইখানে যারা যারা যেহেতু তাদের মধ্যে অনেকেই এমন আছে যে তারা গ্রেসপিং ডিপ্রেশন যেটা বলে সেটাতে ভুগছে, যে তাদের বিভিন্নভাবে পদচ্যুত হয়েছে, তারা তারা কেউ হয়তো নেশার দিকে চলে গেছে, কেউ হয়তো বা কোনো নারীর পেছনে ছুটেছে, বিভিন্নভাবে তারা সেখানে ব্যর্থ ব্যর্থ হয়ে সেখানে কিন্তু তাদের সেই ডিপ্রেশন বা কেউ হয়তো বা তাদের কাঙ্ক্ষিত চাকরিটি পাচ্ছে না। কিন্তু আমরা যারা ওখানে বসে থাকতাম আমাদের মধ্যে কিন্তু কোনো ডিপ্রেশন নেই, এবং আমরা কিন্তু ওই যে আনন্দ, পরম আনন্দ যেটি সেটি নিয়ে কিন্তু, এর মানে এই না যে কিন্তু যে না আমি জীবনের অন্যান্য দিকগুলো থেকে বিচ্যুত হয়ে যাব টু সাম এক্সটেন্ট। যে আমার কাছে মনে হয় যারা সৎসঙ্গী যুবক ছেলে মেয়ে আছে দে আর মোর স্মার্ট বাকিদের থেকে, কারণ তারা জানে যে কোন একটা জিনিস যখন বিরুদ্ধ জিনিস আসবে সেটিকে কিভাবে প্রতিকূল থেকে অনুকূলে আনতে হয় সেই জিনিসটি তারা জানে। যেমন আমরা যারা এখানে আছি আমরা ইট ডাজন্ট মিন দ্যাট যে আমরা এখানে ইউএস সোসাইটিতে মিশছি না। আমাদের এখানে যারা প্রফেসরস আছে, আমাদের যারা ফ্রেন্ডস আছে বা আমার সাথে পিএইচডি তে যারা এখানে, তো আমাদের ইভেন বাঙালিও নেই, যে সবগুলো হচ্ছে পাশ্চাত্য বিভিন্ন দেশের, চায়না বিভিন্ন অরিজিন জায়গা থেকে আসা। তো তাদের সাথে কি আমরা মিশছি না, তাদের সাথে কি আমরা ডিল করছি না? আমাদের স্বতন্ত্র জায়গাটিকে বজায় রেখে সেখানে আমরা চলছি, এবং টু সাম এক্সটেন্ট দেখা যায় যে তারা আমাদের যে চলনটি সেটিকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং ওই যে শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর একটা টার্ম ইউজ করেছেন, যারা হচ্ছে এই ধরনের তথাকথিত স্মার্টনেস দেখাতে গিয়ে মেয়েদের পেছনে ছুটে বেড়ায় তাদেরকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এদের হচ্ছে নেরি কুকুর, এবং লেজ বাঁকা নেরি কুকুর বলে শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় আখ্যায়িত করেছেন, যে সবসময় খালি এই সমস্ত প্রবৃত্তিগুলোর পেছনে ছুটে বেড়ানো, কারণ তার ব্যক্তিত্বটা নেই। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবাই চেতন ধন। তাহলে আপনাকে যদি ব্যক্তিত্বটা গ্রো করতে হয়, ব্যক্তিত্বটা গঠন করতে হয়, তাহলে ইষ্টের বিকল্প নেই। এবং ঠিক সমভাবে আমাদেরকে মনটাকে যদি আমাদেরকে চেতন রাখতে হয় তখন তাহলে কিন্তু আমাদেরকে সবসময় যে ইষ্টে চেতন ব্যক্তিত্ব সেই মন্ত্রটি যেটি আমরা পেয়েছি আমাদের যুগ পুরুষোত্তমকে ধরে, দি পাওয়ারফুল, যে এটা একটা পাওয়ারফুল টুল আমাদের সবসময়, আমাদের যে কনসেন্ট্রেশন, আমাদের নিজেকে সবসময় ইষ্টের সাথে যুক্ত রাখা। যে ওই যে বললাম যে আমরা যখন মোবাইলটি ব্যবহার করছি সেখানে আমাদের হাজারো নেগেটিভ জিনিস চলে আসছে, সেখান থেকে আমরা কিভাবে পজিটিভে ছুটে যাচ্ছি। ওই যে আমাদের মননে যদি ইষ্ট থাকে এবং আমরা ওই ইষ্টর সাথে রিলেটেড কন্টেন্টস গুলো খুঁজে নেব এবং সেটার সাথে আমরা যুক্ত থাকবো। এই জন্য মন্ত্রে চেতন মন, এবং সেই দীক্ষাটিকে বাঁচিয়ে রাখে হচ্ছে ইষ্টভৃতি। এবং এইগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনার ধন সম্পদ এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। খুব সুন্দরভাবে বললেন। এই ধন সম্পদের কথাই যখন আসলো যুব সমাজের ক্ষেত্রে, একটা সময়ে যখন পাবনাতে মানুষজন বিভিন্ন ভাবে স্ক্যাটার্ড ওয়েতে জীবন কাটাচ্ছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর তাদেরকে কীর্তনের মাধ্যমে যুক্ত করেছিলেন, এবং খুব সুন্দর তারা একটা মানে দল বেঁধে কীর্তন করতো এবং গোটা এলাকায় ঘুরে বেড়াতো। তখন একটা বিরাট সুন্দর পরিবেশ হয়েছে বলে আমরা পড়ি, এবং সেই পড়ার মধ্যে দিয়ে আমরা আনন্দ পাই। তাহলে সেই পরিবেশটাই কিরকম ছিল, যে মানুষজনকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল, এটা শ্রী ঠাকুর এই যে কথা খাওয়ার, আমি একটু ইন্টারেপ্ট করছি, এই যে খাওয়া দাওয়ার যে বিষয়টি আসছে যে সাত্বিক আহারের, শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন সেই সময়ের কর্মীরা
যারা এই মানে অজপাড়া গায়ে বিশ্ববিজ্ঞান কেন্দ্র গড়ে তুলেছিলেন, এতগুলো কেমিক্যাল ওয়ার্কস কারখানা, এত সব, সেই সিসি ঠাকুরের প্রথম দিকের যে পার্শ্বদরা ছিলেন, তখন কিন্তু মানে আশ্রমের এতটাই আর্থিক অবস্থা ছিল যে তারা ঠিক মতো খেতে পেতেন না। সেই মাতা মনমোহিনী দেবীর আনন্দবাজার থেকে সেদ্ধ ভাত খেতেন, কিন্তু ওই যেটুকু তারা আহারটুকু নিচ্ছেন তার মধ্যে যে এত মানে আনন্দ সহিত এবং এত ভক্তি এবং এত যে এই যে অ্যাডহিয়ারেন্স টু দি আইডল তারা ঠাকুরের জন্য করছেন, তারা ইষ্টের জন্য করছেন, এ থেকে যে পাওয়ারটি তারা পেতেন, সেই পাওয়ারের থেকে ইউটিলাইজ করে তারা সেই সময়ে চিন্তা করতে আমার মানে গা শিউরে ওঠে। সেই সময় বিশ্ববিজ্ঞান কেন্দ্র গড়ে উঠেছিল পাবনাতে, যেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না, সর্বপ্রথম ইলেকট্রিসিটি যায়, সেখানে ডাইনামোর ব্যবহার হয়, সেখানে কিন্তু প্রথম পরমাণু ডিভাইডেশনটা হয়, অ্যাটমিক ডিভাইডেশনটা হয়। তাহলে সেই সময়ের, আর এখন আমরা কি করছি, এখন আমাদের হাতে কিন্তু অনেক টেকনোলজি আছে, আমরা অনেক পুষ্টিপ্রদ খাবার পাচ্ছি, খাচ্ছি, আমাদের অ্যাডভান্সমেন্ট কতটুকু? আমরা আমাদের ব্যক্তিগত জীবনে হোক, আমাদের পারিপার্শ্বিক জীবনে হোক, আমরা ইষ্টকে নিয়ে কতটুকু বেড়ে উঠতে পারছি, এই জায়গাটাই কিন্তু প্রশ্নের জায়গা থেকে যায়। তাহলে ওই যে মানে আমি সাত্বিক আহার গ্রহণ করছি বলে, বরঞ্চ আমার মনে হয় যে আমি নিজেকে দিয়েই সবকিছু মানে বুঝতে পারি যে আমার যখন সাত্বিক আহার গ্রহণ করতাম না, তার যে পূর্বের জীবনটা এবং বর্তমান জীবনটা, অনেক যে পার্থক্য আছে দুটো জীবনের মধ্যে, সেটি আমি নিজে উপলব্ধি করতে পারি। আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি, তবু আমাদের কমেন্ট সেকশনে এক দাদা প্রশ্ন করেছেন, স্বপন কুমার দাস দাদা জিজ্ঞাসা করেছেন, দাদা আমি একটি বিষয় জানতে চাই, অতিরিক্ত ঘুম থেকে কিভাবে মুক্তি পাবো? এই বিষয়ে সত্য দাদাকে বলার জন্য কিছু অনুরোধ রাখছি, যে ঘুম থেকে কিভাবে ব্যালেন্স করা যায় এবং তাকে কাজের মধ্যে কিভাবে ব্যবহার করা যাবে সময়টা। খুব খুব সুন্দর একটি কথা বা সুন্দর একটি জিজ্ঞাসা তিনি উপস্থাপন করেছেন। তো শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন কি, ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকায় বর বিধাতার, জড়ত্ব যায় না আসে। আমরা যে এই যে ঘুমাই, অতিরিক্ত পরিমাণে যখন ঘুমাই, এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের অবসাদ থেকে আসে, যখন আমাদের শরীর এবং মন অবসাদগ্রস্ত হয়ে থাকে। এবং এই যে ঘুম, এই জিনিসগুলো মানে এগুলো কিন্তু অনেকটা হচ্ছে যে ওই আমরা যেরকম নেশা যখন করে একজন নেশাগ্রস্ত লোক, সে যত ওই নেশার দ্রব্যটি গ্রহণ করছে তার কাছে ভালো লাগছে, এবং সে যত বেশি গ্রহণ করে তখন আরো বেশি ভালো লাগছে। কিন্তু যখন সে এই জিনিসটি থেকে যখন কাটিয়ে উঠে, হ্যাঁ, সে সারা রাত নেশা করলো, যখন দুপুরবেলা ঘুম থেকে ওঠে, তখন তার মধ্যে যে অবসাদটি আসে, সেটি কিন্তু মানে সেটার কোনো ভাষায় বর্ণনা করা যায় না। এই জন্য আমরা যখন অতিরিক্ত পরিমাণে ঘুমাই, তখন যখন আমরা সকালে উঠি, তখন কিন্তু আমরা দেখি যে এই যে ঘুমের যে কোয়ালিটিটা, সেটা কিন্তু খুবই বাজে হয়। আমাদের তখন তো আরো শরীর খারাপ লাগে, যে না, শরীর ম্যাচ ম্যাচ করছে, আমি মানে আমার যে কর্ম চাঞ্চল্য সেটি আসছে না। এবং এখানে ইউএসএ তে খুব একটি টার্ম এখন কিন্তু খুব জনপ্রিয় হয়েছে, সেটি হচ্ছে মানে কাজের মধ্যে কিছুটা ঘুমিয়ে নেওয়া, সেটা লাইক 10 মিনিটস হতে পারে, এবং এর জন্য বিভিন্ন ডিভাইস এখানে চালু করেছে যে 10 মিনিট, বাট দ্যাট ইজ দ্য কোয়ালিটি স্লিপ। সো আপনি যদি 4 ঘন্টা ঘুমান এবং সেটি যদি আপনার কোয়ালিটি ফুল হয়, তাহলে কিন্তু আপনার ওই 4 ঘন্টায় কিন্তু আপনি বাকি যে সময়টুকু সেটিকে কাজে লাগাতে পারছেন। এবং আমরা যদি অতিরিক্ত ঘুমাতে ঘুমাতে জীবনের এমনিতেই তো অর্ধেকটা সময় মানে অলমোস্ট 30 থেকে 40% এমনিই চলে যাচ্ছে ঘুমে লাইফে, আর আরো বেশি ঘুমিয়ে যদি জীবনের অর্ধেকটা ঘুমিয়ে কাটিয়ে দিই, তাহলে এই জীবনের সার্থকতা কোথায়? দিলেন শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা দেখছিলেন এতক্ষণ একটা খুব সুন্দর অপূর্ব একটা সেশন। তাই শ্রদ্ধেয় দাদাকে আমি প্রায়ই অনলাইনে আলোচনা দেখতে এবং ওনার আলোচনা শুনতে খুব পছন্দ করি। এবং ওনারা অনেকেই হয়তো জানেন না, ওনার চ্যানেলে উনি মাঝে মাঝে বিভিন্ন সময়ে রাস্তাতে থাকাকালীন আমাদের আরো একজন খুব প্রিয় গুরু ভাইয়ের সঙ্গে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে ভিডিও বানান, এবং সেই শ্রদ্ধেয় রানাদার সাথে আমি যখন প্রত্যেকটি ভিডিওই প্রায় দেখি, খুব আনন্দ পাই। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় একটি আমাদের যে লাইভ শো অনুধ্যান পর্বের আজকে আমাদের বিষয়বস্তু ছিল যুব সমাজে ইষ্টপ্রাণতার তাৎপর্য নিয়ে। এবং এই বিষয়টিতে আমাদেরকে সুন্দরভাবে একটি উপস্থাপন করে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের শ্রদ্ধেয় দাদা
অশোক চক্রবর্তী দাদার ইষ্ট এবং ইষ্টময় এবং সুস্থ স্বাস্থ্য জীবনের কামনা করি পরম দয়ালের আতুল চরণে, এবং প্রত্যেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য এবং ইষ্টময় জীবনের কামনা করি পরম দয়ালের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু জানিয়ে আরো একটি সেশন নিয়ে আপনাদের পরবর্তী সময় যুক্ত থাকবো। ভারতীয় সময় 7টা, বাংলাদেশ সময় 7:30 সত্যি দাদার কাছে অনুরোধ রাখবো আমাদের আরো পরবর্তী সময় আমাদের সাথে যুক্ত থেকে যদি উনি আমাদেরকে আরো এরকম ইষ্ট ভাবনায় বিভিন্ন বিষয় নিয়ে সহজ প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দেন। এই আবদার, এই অনুরোধ আমার তরফ থেকে এবং মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেল তরফ থেকে রাখবো। এবং ধন্যবাদ কৌশিক ভাইয়ের। এবং আমি চেষ্টা করব, এবং আমার হচ্ছে যে বলাই ত্রুটি থাকতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি তেমন ভালো বক্তাও নয়, খুব বেশি কিছু জানিও না, চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে জানার জন্য। এবং আপনারাও শ্রী শ্রী ঠাকুরের বইগুলো পড়বেন এবং জীবনে তার বাণীগুলোকে প্রতিপালন করবেন অবিকৃত ধারায়। আমাদের কমেন্ট সেকশনই আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরো অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।